পিহুকে একেবারে আপন করে নিয়েছে খানবাড়ির প্রতিটি সদস্য মুহূর্তের মধ্যেই। রাতের খাবারটা পিহুকে একা খেতে দেয়নি, বরং পালা করে তাহমিনা, আতসী আর শিউলি নিজ হাতে ওকে মুখে তুলে খাইয়েছেন। এত যত্ন, এত মায়া দেখে পিহুর বুকের ভেতরের অশান্ত ভাবটা আজ কেমন শান্ত শান্ত বোধ করছে। সারফারাজ মুগ্ধ চোখে দেখছে তা। নিজের পরিবারকে এত সহজে পিহুকে মেনে নিতে ও আপন করে নিতে দেখে ওর মনটা ভীষণ শান্তিতে অনুভব করছে আজ। রাত তখন 9টা। খানবাড়ির সবাই একসাথে ড্রয়িং রুমের সোফায় বসে আছেন। তেজ ও নির্ঝর সেই যে বিকেলে বাসা থেকে বেরিয়েছে, এখনো বাসায় ফেরেনি। পিহু মাথা নিচু করে মুখে লাজুক ভাব ফুটিয়ে রেখে সবার কথা শুনছে। জামাল খান সারফারাজকে উদ্দেশ্য করে বললেন, পিহুর বাবা তো আছেন শুনলাম, চট্টগ্রামে চাকরি করে, তাই তো? সারফারাজ মাথা নেড়ে সম্মতি জানালেন। জামাল খান গম্ভীর ভঙ্গিতে আবারও বললেন, তিনি যতই দায়িত্ব জ্ঞানহীন ও কম যত্নশীল অভিভাবক হন না কেন, তবু একজন মেয়ের উপর বাবার যে হক থাকে তা আমরা অস্বীকার করতে পারবো না। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব পিহু মায়ের বাড়িতে সপরিবারে যেতে আর সাক্ষাতে জাবরুল ভাইয়ের সাথে কথা বলতে। তার নিকট তার মেয়েকে আমাদের বাড়ির বউ বানানোর আবেদন করতে চাই। পিহুর চোখের পাতা ভারী হয়ে আসলো, বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো, কিন্তু জামালের কথার পিঠে কিছু বলার সাহস হলো না ওর। মোস্তফা খানও মাথা নেড়ে জামালের মতের সাথে একমত পোষণ করলেন। বাড়ির বাকি মহিলারা নীরব রইলেন, কোনরূপ আপত্তি জানালেন না। পরক্ষণেই সারফারাজ দৃঢ়তা বজায় রেখে দৃঢ় কণ্ঠে বলল, ঠিক আছে, তোমরা সবাই যেহেতু চাইছো তাহলে তাই হোক। আমি আজই আঙ্কেলের সাথে পার্সোনালি ফোনে কথা বলবো এই বিষয়ে। আর তাকে বলবো কয়েকদিনের ছুটি নিয়ে ঢাকায় আসার জন্য। এরপর সময় মতো সবাই মিলে যাওয়া হবে তাদের বাড়িতে। জামাল খান সন্তুষ্ট সুরে বললেন, সেটাই ভালো হবে। তাছাড়া সামনের সপ্তাহে তোমার চাচারাও লন্ডন থেকে ফিরবেন। ব্যবসার কাজ শেষ করে চলে আসবে ওরা দেশে। আর নীরাকেও ডাকা হবে। পরিবারের একজন সদস্যের বিয়ে, অথচ পরিবারের অসম্পূর্ণ থাকবে, এটা তো হতে পারে না। সবাইকে একসাথে নিয়েই আসল আনন্দ উপভোগ করা সম্ভব। কিছুক্ষণ পর পিহু সবাইকে সালাম জানিয়ে খানবিলা থেকে বিদায় নিল। সারফারাজ পিহুকে বাড়ি পৌঁছে দিয়ে বেরিয়ে পড়ল নিজের গাড়িটা নিয়ে। গাড়িটি রাতের নীরব শহর চিরে গন্তব্যের উদ্দেশ্যে আপন গতিতে ছুটে চলছে। পিহু জানালার বাইরে দৃষ্টি স্থির রেখেছে। কোথায় যেন হারিয়ে গেছে সে, এমন লাগছে সারফারাজের কাছে। সারফারাজ পিহুর দিকে এক পলক তাকিয়ে আবারও সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, মন খারাপ? পিহু মলিন কণ্ঠে বলল, অনেক রাত হয়ে গিয়েছে এমপি সাহেব। একটা ভদ্র এলাকার মেয়ে এত রাত পর্যন্ত বাইরে থাকাটা, আর তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে আপনার মতো একজন পরিচিত বড় মাপের মানুষ আসাটা, কেউ দেখে ফেললে শত রকমের কথা ছড়াবে। কুৎস, অপবাদ, কলঙ্ক, এসব জিনিসে বড্ড ভয় কাজ করে আমার। সারফারাজ নীরব রইল কিয়ৎক্ষণ, এরপর আকস্মিক ভাবে গলায় সুর তুলল, প্রেম করে ভাসল সাগরে, অনেকে পাইল না কুল, জগৎ জুড়ে বাজে শোনো পীড়িতের কলঙ্কের ডোল। দিতে গিয়ে প্রেমের মাসুল মানকুলমান থাকে না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালানা। সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালানা। পীড়িত করেছে যে জন, জানে সে জন, পীড়িতে কি বেদনা। পীড়িত পীড়িত সবাই বলে, পীড়িত সামান্য নয় কলঙ্ক, অলংকার করে দুঃখের বোঝা বইতে হয়। পিহু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সারফারাজের দিকে। সারফারাজ গান করা থামিয়ে দিয়ে বলল, পীড়িত করতে গেলে দু চারটা কলঙ্কের দাগের বোঝা সবাইকে টানতে হয় প্রিটি হার্ট, তবেই না পীড়িতের আসল মজা পাওয়া যায়। দুই মনের পীড়িত কতটা খাঁটি তা জগতের লোকসহ আপন মনও উপলব্ধি করতে পারে তখন। তাই বয়কে এবার জয় করতে শিখো। পিহু আর কিছু বলল না। কিয়ৎক্ষণ পর পিহুদের বাড়ির সামনে মোড়ে এসে গাড়ি ব্রেক কষল সারফারাজ। পিহু বলল, আপনাকে আর আসতে হবে না, এটুকু রাস্তা আমি চলে যেতে পারবো। সারফারাজ নিজের সিট বেল্ট খুলতে খুলতে বলল, হাত তো ধরেছি সারা জীবনের জন্য, সব রকম পরিস্থিতিতে পাশে থাকার জন্য। এখনো লিগেলি অধিকারটা পাইনি ঠিকই, তাই বলে কি তীরে আসার আগেই পানিতে নামিয়ে দিয়ে তরি ফেরত নিয়ে যাব? তা তো হয় না। পিহু কিছু বলল না। অতঃপর ওরা দুজনে গাড়ি থেকে নামলো। একসাথে হাঁটতে হাঁটতে পিহুদের বাড়ির মূল দরজার সামনে এসে দাঁড়ালো। পিহু বলল, এবার তো যান, ভিতরে যাও তুমি। আর কমলা কিছু কাজে ওর বাড়ি চলে গিয়েছে, কাল সকালে আসবে। রাতটুকু তোমায় একাই থাকতে হবে আজ। আচ্ছা, আর আপনি? সারফরাজ ভ্রু নাচিয়ে ঠোঁটে দুষ্টু হাসির রেখা ফুটিয়ে বলল, এখনো পারমিশন তো পাইনি তোমার সাথে এক ঘরে এক বিছানায় থাকার। যাবো কিভাবে? সারফরাজের এমন কথায় পিহুর মুখ অটোমেটিক হা হয়ে গেল। পরক্ষণেই পিহু, যাচ্ছে তাই লোক কোথাকার,
বলে গেট খুলে ভিতরে চলে গেল। সারফরাজ নীরবে হাসতে শুরু করলো। পিহু যে লজ্জা পেয়েছে তা সে বুঝেছে। পিহু ভিতরে প্রবেশ করতেই দেখলো সুমা আর সোনালি বারান্দায় বসে হাত পাখা দিয়ে বাতাস করছে। কারেন্ট নেই। সৌর বিদ্যুতের একটা ছোট্ট বাল্ব বারান্দায় খুঁটির পাশে ঝুলানো রয়েছে, যা নিবু নিবু ভাবে জ্বলছে। পিহু নিঃশব্দে বারান্দায় উঠে দাঁড়াতেই সুমা বললেন, এই কয়দিন মুখ পুরাতে দিনের বেলা বাইরে যেতি, এখন রাতেও যাওয়া শুরু করেছিস মুখ পুরি? পিহু থমকে গেল সুমার এমন নোংরা অর্থ পোষণ করা কথা শুনে। সুমার দিকে তাকিয়ে বলল, আমি কোনো নোংরামি করি না মা, যে আপনি এভাবে বলবেন আমায়। সুমা দাঁত কিরমিরিয়ে বললেন, পুরুষ মানুষের সাথে রাত বিরাতে বাইরে থাকলে কি লোকে তোমায় মুখে ফুল ছিড়বে? যেই কাদা আমার মুখে লোকে ছুড়বে সেই কাদার একাংশ দাগও যে আপনারা নিজের উপর নিবেন না তা আমি জানি। সোনালি বলল, তা আমরা নিতে যাব কেন? নিজের দোষে কলঙ্কের দাগ তুই নিজের উপর লাগাবি, সম্পূর্ণ বার তাই তোকেই বহন করতে হবে। সুমা বললেন, তোর মতো নষ্ট মেয়ে ছেলেরও উচিত গলা টিপ্পা মাইরা ফেলানো। তোর বাপ আসুক, তারপর যা করার তিনিই করবে। ওই এমপিও পারবে না তখন তোরে বাঁচাইতে। সেই সময় গেট খোলার আওয়াজ ওদের কানে ভেসে এলো। সোমা সোনালির সামনের দিকে হালকা ঝুঁকে দেখার চেষ্টা করলেন কে এসছে। সোমা বললেন, কে ওখানে? পিহুর দু চোখ ছলছল করছে, পা উঠছে না ওই স্থান থেকে। সোমার কথার প্রতি উত্তরে ব্যক্তিটি বলল, শরীরে কলঙ্কের কাদা লাগার জন্য শরীরের অস্তিত্ব দুনিয়ায় থাকা লাগবে। যদি সেই শরীরটাই 10 হাত মাটির নিচে গেড়ে দেই, তাহলে কেউ কিভাবে কলঙ্কের কাদা ছুড়বে বলুন তো হবু সৎ শাশুড়ি আম্মা? পরিচিত পুরুষালী কণ্ঠটি বেশি আসতেই পিহু জট করে পিছনে ফিরে তাকালো। সারফরাজ ততক্ষণে অন্ধকার কাটিয়ে আলোর মাঝে এসে দাঁড়িয়েছে। সম্পূর্ণ চেহারা জুড়ে তীব্র রাগের ছাপ স্পষ্ট ফুটে আছে সারফরাজের। চুয়াল শক্ত হয়ে আছে, দু চোখ দিয়ে যেন আগুন জ্বলছে। সারফরাজের এই দৃষ্টিই যেন যথেষ্ট মুহূর্তের মধ্যে সুমা ও সোনালীকে পুড়িয়ে বশ্য করিয়ে দিতে। সোনালী আর সুমার হাত থেকে হাত পাখা দুটো দপ করে নিচে পড়ে গেল। দুজনে গেমে একাকার হয়ে যাচ্ছে এই অবস্থা হয়ে দাঁড়ালো মুহূর্তেই। সুমা ডুব গিলে নিজের শুকিয়ে আসা গলাটা ভিজানোর চেষ্টা করলেন, কিন্তু সফল হলো না। সারফরাজ আকস্মিক ভাবে উপস্থিত হবে তা ওরা দুজনের কেউই আশা করেনি। কমলা নেই, সেই সুযোগে আজ মনের জালটা মিটাতে চেয়েছিল ওরা পিহুর উপর। সারফরাজ বারান্দায় উঠে পিহুর পাশে দাঁড়িয়ে বলল, দিনের পর দিন ওই কালো মুখটা দিয়ে তো কম বিষ জ্বাললেন না আপনি। একবার সাবধান করেছিলাম, কলিজার ভয় ধরেনি? কি ভেবেছিলেন আমি ফাঁকা আওয়াজ দিয়েছিলাম খালি কলসির মতো? সুমা ভয়ে আমতা আমতা করে বলল, আমি ওভাবে বলতে চাইনি। সারফরাজ উচ্চস্বরে হুঙ্কার দিয়ে বলল, বলতে চাননি তাহলে বললেন কিভাবে? সুমা আর সোনালীর অন্তরাত্মা কেঁপে উঠল সারফরাজের হুঙ্কারে। সোনালী চেয়ারে বসা অবস্থাতেই পিছনে পিছাতে চেয়েছিল, ফলস্বরূপ চেয়ার সমেত পিছন দিক দিয়ে বারান্দার মেজের উপর পড়ে গেল। কোমরে মাথার পিছনে ভালো রকমেরই ব্যথা পেল সোনালী, কিন্তু মুখ দিয়ে খুব বেশি আর্তনাদ করতে পারল না। সারফরাজ আবারও বলল, পিহুর সাথে আমার এখনো বিয়ে হয়নি ঠিকই, কিন্তু পিহুকে আমি আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কবুল করে নিয়েছি অনেক আগেই। তাই পিহুকে আঘাত করা বা ওকে কটু কথা শোনানো মানেই তা আমার সাথে করা। তাই আমার অংশের উপর তো এভাবে আঁচড় কেটে আপনাদের পার পেয়ে যেতে দিব না বারবার। সুমা তুতলানো স্বরে বললেন, আমি আমি তো ওভাবে আসলে ভুল বুঝবেন না আমাদের এমপি সাহেব। সারফরাজ এবার সুমার উপর এতটাই ঝুঁকে এলো যে সুমার নিঃশ্বাস আটকে এলো মুহূর্তেই। হাড় হিম করে দেওয়ার মতো ভয়ঙ্কর শীতল কণ্ঠে সারফরাজ বলল, ভুল বুঝবো না? ভুলটা আবারও করতে দিলে তো তা নিয়ে বুঝাবুঝি করার সুযোগ আসবে, তাই না? সুমা তখনই চেয়ার থেকে নেমে সারফরাজের পায়ের কাছে বসলো। দু হাতে সারফরাজের পা জড়িয়ে ধরে বলল, শেষবারের মতো ক্ষমা করে দিন আমাদের এমপি সাহেব, এরপর আর কখনো এমন ভুল হবে না, কথা দিচ্ছি। সোনালী ব্যথায় কাতরে পড়ে আছে আগের ন্যায়। নিজ শক্তিতে উঠে বসতে পর্যন্ত পারছে না সে, আর না সাহায্য চাইতে পারছে সারফরাজের ভয়ে। সারফরাজ ঝটকা মেরে নিজের পা সোনালী থেকে সরিয়ে নিয়ে বলল, শেষবারের মতো ছাড় দিচ্ছি, জীবনটা ভিক্ষা দিচ্ছি। যদি আপনাদের কোনো কথা বা আচরণের প্রভাবে আমার হবু বউ কষ্ট পেয়েছে এমন কিছু আর একটাবার আমার চোখে বা কানে এসে পড়ে, তাহলে কসম বলছি আপনাদের গলা চিরে এই জীবনটা ছিঁড়ে বের করে আনবো। তখন আর এভাবে পায়ে ধরে বুঝানোর মতো কোনো সুযোগ আপনারা পাবেন না। সোনালীর সর্বাঙ্গ শিউরে উঠল এবার। মাথা নুইয়ে জড়সড় হয়ে বসে আছে।
পিহু এত সময় ধরে নীরবভাবে ওদের প্রতিটা কথোপকথন শুনছিল। পিহুরও শরীর কেঁপে কেঁপে উঠছিল যখনই সারফরাজ রাগে থ্রেট গুলো দিচ্ছিল সোমা ও সোনালীকে। এক মুহূর্তের নীরবতা কাটিয়ে সারফরাজ পিহুর দিকে ঘুরে দাঁড়িয়ে নরম স্বরে বলল, আমি জানতাম তুমি ভিতরে আসলে কেউ আশেপাশে দেখার বা শোনার কেউ নেই বুঝে এরা তোমার সাথে দুর্ব্যবহার করবে। তাই তখন তুমি ভিতরে আসার পরই আমি চলে যাইনি, দাঁড়িয়ে শুনেছিলাম তাদের প্রত্যেকটা কথোপকথন। পিহু কিছু বলল না। সারফরাজ বলল, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাও এখন। পিহু নীরবে রুমে চলে গেল। সারফরাজ সোমা সোনালীর দিকে অগ্নি চোখে তাকিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুলখানা নাচিয়ে স্থান ত্যাগ করলো।